নমস্কার, স্বাগত হেডলাইন্স ত্রিপুরার সাফ কথা অনুষ্ঠানের আরো একটি পর্বে। সবেমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে মা বাবারা হয়তো অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন। গতানুগতিক শিক্ষা নাকি তার থেকে একটু বাইরে, রাজ্যে নাকি বহির্রাজ্যে, কোথায় গেলে ভালো হবে, এই যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তাকে কাটানোর জন্য আমাদের আজকের এই টক শো হয়তো আপনাদের অনেকটাই সহায়তা করতে পারে। আগামী কিছুটা সময় আমাদের সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের জন্য আমি বলে রাখি, আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন টিপসের দুজন অ্যাসোসিয়েট প্রফেসর। একদম আমার পাশে যিনি রয়েছেন ডক্টর শুভ্র চট্টোপাধ্যায়, রয়েছেন ডক্টর স্বরূপ দত্ত। আপনাদের দুজনকে হেডলাইন্স ত্রিপুরার এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ডাক্তারবাবু, আপনারা টিপস থেকে রিপ্রেজেন্ট করছেন। ইতিমধ্যেই টিপস শুধু আমাদের রাজ্যেই নয়, দেশ কিংবা দেশের সীমা ছাড়িয়ে বিদেশেও কিন্তু তার পা রেখেছে। এখান থেকে বিভিন্ন স্টুডেন্ট, আমরা যেটা শুনেছি, অনেক জায়গাতে সুনামের সঙ্গে কাজ করছে। তারপরেও আপনাদের কাছ থেকে যে বিষয়টা জানতে চাইব, টিপস সম্পর্কে যদি আপনারা কিছু তথ্য তুলে ধরেন আমাদের দর্শকদের। অবশ্যই। প্রথমে আমি চ্যানেলের কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই যে এরকম একটা গুরুত্বপূর্ণ সময়, এরকম একটা প্রোগ্রামের একটা আয়োজন আপনারা করেছেন। সত্যি এটা খুবই হাই টাইম, কারণ কি গতকালই টিবিএসসি রেজাল্ট বেরিয়েছে, তার আগে সিবিএসসি রেজাল্ট বেরিয়েছে, কিছুদিনের মধ্যে নিটের রেজাল্ট বেরোবে। তো সত্যি এটা খুব হাই টাইম স্টুডেন্টদের জন্য, ইভেন গার্জিয়ানদের জন্য, যে এরপরে তারা কি করবে বা কি করতে পারে, কি কি সুযোগ সুবিধা রয়েছে, এটা সত্যি একটা খুবই হাই টাইম তাদের জন্য। তো সেক্ষেত্রে আমি বলতে চাইছি যে আপনার যে প্রশ্নটা আমি আসছি, টিপস সম্বন্ধে যে প্রশ্নটা বললেন, টিপস গত 15 বছর ধরে এই রাজ্যে চলছে, খুব গর্বের সাথে আমরা বলতে পারি। আর তার জন্য আমরা ত্রিপুরা সরকারকে, ত্রিপুরা রাজ্যবাসীকে সত্যি আমরা ধন্যবাদ দিই। তাদের আশীর্বাদে আজকে আমরা 15 বছর অনেকটাই পথ ভালোভাবে চলতে পেরেছি, অনেক জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি তাদের সাহায্যে। তো একটু ছোট করে আমি বলতে চাইছি যে টিপস ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেস 2009 সালে এর যাত্রাপথ শুরু। আমরা ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে এই কলেজটি গড়ে উঠেছে হাপানিয়া অঞ্চলে। আর সেখানে আমাদের বিভিন্ন যে অ্যালাইড হেলথ কেয়ার প্যারামেডিক্যাল কোর্স যেগুলো রয়েছে আর নার্সিং কোর্স যেগুলো রয়েছে, দুটো ক্ষেত্রেই আমাদের আন্ডার গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েট কোর্সেস গুলো পড়ানো হয় ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আর ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশনের আন্ডারে। এছাড়াও তো বাকি ত্রিপুরা টিপস সম্বন্ধে অনেকেই জানে, যেহেতু গত 15 বছর ধরে চলছে, অনেকে টিপস সম্বন্ধে, ইনফ্যাক্ট আশেপাশের রাজ্যগুলো তাদেরও টিপস সম্বন্ধে অনেকটাই ধারণা রয়েছে, কারণ আমার ছাত্রদের এখানে যায়। এইটুকুই টিপস সম্বন্ধে আমি বলবো, আর এছাড়াও তো আলোচনা আরো হবেই হবে। শুভ্রবাবু, আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইব যে এখানে প্যারামেডিক্যাল এবং নার্সিং কোর্স করানো হয়, এই প্যারামেডিক্যাল এবং নার্সিং সম্পর্কে যদি একটু দর্শকদের জন্য তুলে ধরে। প্রথমেই ধন্যবাদ আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য। এবং আমি বলতে চাই সেটা হচ্ছে যে এখনকার দিনে চিকিৎসা পদ্ধতি একটা টিম ওয়ার্ক হিসেবে চলছে। যার লিডিং রোল হিসেবে যিনি থাকেন তিনি হচ্ছেন ডাক্তারবাবু, একজন ডক্টর। এবং আপনি যদি WHO একটা স্ট্যাটিস্টিক্স যদি দেখেন, তো এই মুহূর্তে WHO বলছে যে প্রতিটি ডাক্তারের পেছনে, একজন ডাক্তারবাবুর সঙ্গে ডান হাত হিসাবে কাজ করবেন মিনিমাম 4 জন নার্স, এবং তার বাম দিকে থাকবেন হচ্ছে মিনিমাম 8 জন টেকনোলজিস্ট, মানে অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালস যাদেরকে আমরা বলছি। তো সুতরাং আপনি যদি ট্রিটমেন্ট প্রসেস থেকে দেখতে শুরু করেন, তাদের ওতপ্রোতভাবে জড়িত এই ধরনের টেকনোলজিস্টরা। তার জন্য মার্কেটে প্রচুর ডিমান্ড আস্তে আস্তে তৈরি হচ্ছে। প্রত্যেকটা হসপিটাল, প্রত্যেকটা কর্পোরেট সেক্টরে এদের ডিমান্ড সবসময় রয়েছে এবং সবসময় থাকবে। নার্সিং তো আপনারা জানেনই, একটা বহুল প্রচলিত একটি কোর্স, অনেক দিনের পুরনো একটি কোর্স। ডাক্তারের পাশাপাশি নার্সিং এর সহায়তায় একজন রোগী সুস্থতার জন্য খুবই প্রয়োজন। এবং তার পাশাপাশি ডায়াগনোসিস থেকে শুরু করে, থেরাপি থেকে শুরু করে এবং ট্রিটমেন্টের পরেও যাদের সাহায্য ছাড়া এখনো পর্যন্ত ট্রিটমেন্ট প্রসেস একেবারে বলতে গেলে অন্ধ হতে পারে না, তাদের হেলথ ছাড়া একটা ট্রিটমেন্ট প্রসেস চলতেই পারে না, তারা হচ্ছেন এই অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালস, প্যারামেডিক্স কথা যাদের বলছি। এবারে আসবো স্বরূপবাবু আপনার কাছে। এখানে প্যারামেডিক্যাল কোর্স রয়েছে, নার্সিং কোর্স রয়েছে, এগুলোর মধ্যে কি কি কোর্স করানো হয়, এই বিষয়টা যদি একটু বিস্তারিত। হ্যাঁ, অবশ্যই। কোর্সেস গুলো তো অনেকগুলোই রয়েছে।
আন্ডার গ্রাজুয়েট কোর্সেসও রয়েছে, পোস্ট গ্রাজুয়েট কোর্সেসও রয়েছে, সেটা প্যারামেডিক্যাল ক্ষেত্রেও রয়েছে, আমাদের নার্সিং সায়েন্সের ক্ষেত্রেও রয়েছে। তো বিশদটা আপনারা টিপসের ওয়েবসাইটে বা আমাদের কলেজের যে অফিসে ওখানে গিয়ে আপনারা জানতে পারবেন। তাও আমি যে কোর্সেসগুলো বলছি, যেগুলো তার আগে একটু আপনাকে বলতে চাইবো, ওয়েবসাইটটা যদি একটু বলে দেন। হ্যাঁ, এটা হচ্ছে www.tipsindia.co.in। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমি আরেকবার বলেছি www.tipsindia.co.in। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা, প্লাস কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই রয়েছে, আপনাদের স্ক্রলিং এ যাচ্ছে। তো যেটা বলতে চাইছিলাম, যে কোর্সগুলো আমাদের আছে সেগুলো আন্ডার গ্রাজুয়েট আর পোস্ট গ্রাজুয়েট কোর্সেস। অ্যালাইড হেলথ কেয়ারে যেরকম আমাদের ফিজিওথেরাপি রয়েছে, রেডিওলজি রয়েছে, অপটোমেট্রি রয়েছে, অপারেশন থিয়েটার টেকনোলজি রয়েছে, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে। তারপরে আমাদের লাস্ট 2 বছর ধরে যে কোর্সগুলো আমাদের নতুন খুলেছে সেগুলো হয়েছে আপনার ব্যাচেলর ইন ফুড অ্যান্ড নিউট্রিশন। গত 2 বছর ধরে আমাদের এটা কোর্সটা চলছে। আর গত বছর যে কোর্সগুলো আমাদের আন্ডার গ্রাজুয়েট 2 কোর্স আমরা অ্যাফিলিয়েশন পেয়েছি ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে, সেটা হচ্ছে ব্যাচেলর ইন কার্ডিওলজি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, আর হচ্ছে ব্যাচেলর ইন হেমোডায়ালিসিস টেকনোলজি। এছাড়াও নার্সিং এর ক্ষেত্রে আমাদের যে কোর্সগুলো রয়েছে, সে নতুন কোর্স যেটা আমরা শুরু করেছি গত বছর, সেটা জিএনএম কোর্স। এছাড়াও পোস্ট গ্রাজুয়েট কোর্সগুলো আমাদের চালু হয়েছে গত 2 বছর ধরে। সেগুলো রেডিওলজিতে আছে, ফিজিওথেরাপিতে আছে, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে আছে, অপটোমেট্রিতে রয়েছে। তো এই কোর্সগুলো আমাদের, প্লাস আমাদের এমএসসি নার্সিং কোর্সগুলো রয়েছে। তো এই বিষয় সম্বন্ধে আমাদের আপনারা ওয়েবসাইটেও পেয়ে যাবেন যে কোর্সেসগুলো রয়েছে। টোটাল আমাদের 19খানা কোর্সেস রয়েছে। তার মধ্যে আমাদের প্যারামেডিক্যাল বা অ্যালাইড হেলথ কেয়ার যেটাকে বলা হচ্ছে, আমাদের 10খানা আন্ডার গ্রাজুয়েট কোর্সেস রয়েছে, আর 5খানা পোস্ট গ্রাজুয়েট কোর্সেস রয়েছে। আর নার্সিং এর ক্ষেত্রে আমাদের 2টো ডিপ্লোমা কোর্স রয়েছে, একটা গ্রাজুয়েট কোর্স রয়েছে, একটা পোস্ট গ্রাজুয়েট কোর্স রয়েছে। এই বিষয়টাই আপনারা ওয়েবসাইটে ডিটেলসটা পেয়ে যাবেন। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনারা ওয়েবসাইটে অবশ্যই লগ ইন করতে পারেন। আপনারা অনেক তথ্য, আরো বিস্তারিত তথ্য কিন্তু এখান থেকে জানতে পারবেন। শুভ্রবাবু, আরো একবার আপনার কাছে আসবো। এখানে এবারে আমরা টিপস সম্পর্কে জানলাম, কি কি কোর্স রয়েছে সেগুলি জানলাম। এবারে ছাত্রছাত্রীরা যদি ভর্তি হতে চায় এখানে, তাহলে যোগ্যতা কি রয়েছে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, যদি একটু খুলে বলেন। তো ভর্তি প্রক্রিয়া বলতে গেলে আমাদের প্রথমেই বলতে হয় যে আমাদের ইনস্টিটিউটটা যেহেতু পিপিপি মডেলে তৈরি, আমরা ত্রিপুরা সরকারের স্বাস্থ্য এবং ফ্যামিলি ওয়েলফেয়ার যে বিভাগ রয়েছে তার সাথে আমরা যৌথ উদ্যোগে আমরা কলেজটা যেহেতু চালাচ্ছি, তো সেই মৌয়ের শর্ত অনুযায়ী আমাদের 60:40 রেশিওতে সিটটা ভাগ করা আছে। তো 60% ক্ষেত্রে আমরা আমাদের কলেজে একটা সিইটি হয়, কমন এন্ট্রান্স টেস্ট, তার যে মেরিট লিস্ট তার বেসিসে আমরা স্টুডেন্ট অ্যাডমিশন করাতে পারি। আর বাকি 40% স্টুডেন্ট আসে হচ্ছে ত্রিপুরা জয়েন্টের থ্রু দিয়ে। আচ্ছা, এখানে আরেকটি কথাও বলতে হয় যে ত্রিপুরা গভর্নমেন্ট অবশ্যই ছাত্রছাত্রীদের এই সুযোগটা দিয়ে দিচ্ছেন যে এই যে 40% স্টুডেন্ট যারা আমাদের কলেজে ভর্তি হবে তাদের কিন্তু 50% কোর্স ফি মকুব করা থাকে। তারা 50% কোর্স ফি শুধু দিয়ে পড়াশোনা করার এই সুযোগটা আমাদের এখানে রয়েছে। তো এই হচ্ছে আমাদের এখানে ভর্তির সুযোগ। এছাড়াও অন্যান্য স্টেট থেকেও আপনি শুনেছেন, ডক্টর স্বরূপ দত্ত বলছিলেন যে অন্যান্য স্টেট থেকেও আমাদের এখানে স্টুডেন্টরা পড়াশোনা করতে আসছে। তাদের ক্ষেত্রেও আমরা এই 60% থেকেই স্টুডেন্টকে আমাদের ওখান থেকে নিতে হয়। প্রায় 19টার স্টেট থেকেই আমাদের এখানে স্টুডেন্ট এখানে এসে পড়াশোনা করে সে এখনো করছে। নর্থ ইস্টের থেকে তো আসেই, এবং এবছর থেকে, গত বছর থেকে আমাদের এখানে পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশ এবং নেপাল থেকেও আমাদের স্টুডেন্ট এখানে এসে ভর্তি হচ্ছে। এটা আমাদের কাছে সত্যি বলতে খুব ভালো লাগে আর কি, আমরা সেই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছি। তো এই ভর্তির এই সুযোগ সুবিধে সত্যি এগুলো মানে জানা দরকার। আপনাদের চ্যানেলের থ্রু দিয়ে আমরা সবাইকেই বলতে চাই যে আপনারা এই জিনিসগুলো জানুন। আমি আরেকবার ওয়েবসাইটটা বলে দিচ্ছি, www.tipsindia.co.in। এখানে আমরা সমস্ত রকম তথ্য পাবেন। এছাড়াও যখনই আপনাদের মনে হবে যে কোনো সময় আমরা কলেজে আপনারা আসতে পারেন। ইভেন এই সময় আমাদের রবিবারও কলেজ খোলা থাকছে, যেহেতু অ্যাডমিশন প্রসিডিওর স্টার্ট হয়ে গেছে। যে কোনো দিন যে কোনো সময় আপনারা কলেজে আসতে পারেন। আমাদের কলেজ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। যে কোনো দিন আপনারা এসে কলেজে যোগাযোগ করতে পারেন। এবারে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা জানতে চাই, বা হয়তো দর্শকদেরও সেটা জানার ইচ্ছা থাকবে। পড়াশোনা করলো, ভর্তি হলো, একটা তো কাজ চাই, প্লেসমেন্ট চাই। এটা একদম একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের এখান থেকে প্লেসমেন্টের কি ব্যবস্থা রয়েছে, বা যদি বলি একটু ইতিহাসটা যদি বলেন, এখান থেকে পড়াশোনা করে কিরকম এস্টাবলিশ হয়েছে স্টুডেন্টরা, যদি একটু বিস্তারিত তুলে ধরেন। অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি প্রফেশনাল কোর্স লোকে পড়াই এর জন্য, যে এর পরে আমি কি করব। দেখুন,
ব্যাপারটা হচ্ছে আজকাল ব্যাপারটা হচ্ছে যেটা ডক্টর চট্টোপাধ্যায় বললেন যে এখন ট্রিটমেন্টটা হয়ে গেছে একদম আপনার একটা টিম গেম, যেখানে যেখানে একটা ডাক্তারের ভূমিকা রয়েছে, একটা নার্সের ভূমিকা রয়েছে, একটা টেকনোলজিস্টের ভূমিকা রয়েছে, এরা গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট তার জন্য আমরা টেকনোলজিস্ট বলছি। আগে সবাই ডিপ্লোমা হোল্ডার ছিল, তাদের আমরা টেকনিশিয়ান বলে থাকবো, এখন এরা সবাই টেকনোলজিস্ট হয়ে গেছে। এখন WHO রিসেন্টলি একটা সমীক্ষা এসছে যেখানে বলা হচ্ছে, এটা ডক্টর চট্টোপাধ্যায় বললেন যে আগামী 2030-এর মধ্যে 5.5 বিলিয়ন টেকনোলজিস্ট আর রিকোয়ার্ড ইন হেলথ সিস্টেম। তো কোভিড এর পরে এটা অনেক বেশি এভিডেন্ট হয়ে গেছে, যেখানে বোঝা যাচ্ছে যে যেখানে পুরো সিস্টেমটাই বন্ধ ছিল একমাত্র হেলথ সেক্টরটাই খোলা ছিল। তো বোঝা যাচ্ছে যে এই সেক্টরে কিন্তু চাকরির কোনো অভাব নেই, এখানে যেটা অভাব স্কিল্ড ম্যান পাওয়ারের অভাব। তো বোঝাই যাচ্ছে যে একটা বিশাল বড় একটা ডার্থ রয়েছে, যেখানটা একটা বিশাল বড় চাহিদা রয়েছে। আর এটা আমরা গত দশক ধরে দেখেও আসছি যে এই চাহিদাটা কিন্তু মূলত আরো বাড়ছে দিনের পর দিন। তার জন্য প্লেসমেন্ট একটা বিশাল বড় সুযোগ রয়েছে। আমাদের টিপসে যেটা আপনি প্রশ্নটা করলেন, টিপসে আমাদের একটা অ্যাক্টিভ প্লেসমেন্ট সেল রয়েছে যেটা সারা বছর কাজ করে থাকে। এটাই তাদের মেন উদ্দেশ্য, যে ছাত্রছাত্রীদের কাছে যে চাকরির সুযোগগুলো আছে সেগুলো তুলে ধরা। আমাদের রাউন্ড দ্য ইয়ার কাজটা আমরা করে থাকি। ইনফ্যাক্ট আমাদের সমস্ত কোর্সের ইন্টার্নশিপ ট্রেনিং এর সময় নামি দামি হাসপাতালে আমরা পাঠাই, যেটা নামি দামি আমরা শুনেছি অ্যাপোলো চলেছেন, ফর্টিস শুনেছেন, এনএইচ শুনেছেন, ক্যালকাটা ন্যাশনাল ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট শুনেছি। সব নামি দামি যে হাসপাতালগুলো আছে সেখানে আমরা ডক্টর আগারওয়াল আছে, শঙ্কর নেত্রালয়ের মতন, এলভি প্রসাদের মতন ইনস্টিটিউটে আমরা ট্রেনিং এর সময় পাঠাই, ইন্টার্নশিপের সময় পাঠাই, যেখানে তারা চাকরি পাচ্ছে। ইভেন খুব খুব নাম মানে সুনামের সাথে তারা চাকরি করছে, এটা খুব গর্বের সময় বলতে পারি। ইনফ্যাক্ট এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, বিদেশে যাওয়ার একটা বিশাল প্রবণতা রয়েছে। আমাদের প্রচুর ছাত্রছাত্রীরা কিন্তু গালফ কান্ট্রিজ বলুন, ইউকে বলুন, ইউএস বলুন, মালয়েশিয়া বলুন, এই সমস্ত কান্ট্রি তারা কিন্তু যাচ্ছে, ইনফ্যাক্ট প্র্যাকটিস করছে, তারা লাইসেন্স পাচ্ছে। তার একটা মেল কারণ হচ্ছে যে আমাদের যে ডিগ্রিগুলো হয় সবই হচ্ছে আপনার ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি দ্বারা কোয়ালিফাইড, মান্যতা প্রাপ্ত। এছাড়াও যে রিকগনাইজড বডিগুলো আছে সেগুলো তো আমাদের অ্যাক্রেডিটেশন গুলো রয়েছে। তো এখানে একটা চাকরি বাকরি বিশাল বড় সুযোগ হচ্ছে। এছাড়াও কিন্তু আমরা ক্যাম্পাসিং এর সুযোগ করে থাকি। আমাদের বিভিন্ন যে আমাদের 200টার উপর হাসপাতালের সাথে আমরা টাই আপ আছে। এছাড়া লিডিং যে হসপিটালস গুলো আপনারা শুনে থাকবেন, যেরকম শ্রী রামচন্দ্র বলুন, সবিতা বলুন, ডক্টর আগারওয়াল আই হসপিটাল বলুন, শঙ্কর নেত্রালয় বলুন, সিকিম ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বলুন, গ্লেনেগাস গ্লোবাল হসপিটাল বলুন, আমাদের শিলচরে জীবন জ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল, যত নামি দামি যে হাসপাতালগুলো আছে বা ইনস্টিটিউটস গুলো আছে, টিচিং ইনস্টিটিউটস গুলো আছে, তাদের সাথে আমাদের এমওইউ রয়েছে। তার জন্য আমাদের টিচিং বলুন, ট্রেনিং বলুন, ইন্টার্নশিপ বলুন, স্টুডেন্টরা কিন্তু এখানে তারা সুযোগটা পাচ্ছে, তারা হাতে কলমে কাজটা শিখছে। তার জন্যই তারা কিন্তু খুব সুনামের সাথে কিন্তু তারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে। এইমস এর মতন ইনস্টিটিউটে ধরুন, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা ধরুন, যত লিডিং যত অর্গানাইজেশন, রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়েজ বলুন, লিডিং যে গভর্নমেন্ট ইনস্টিটিউট গুলো রয়েছে, লিডিং যে কর্পোরেট সেক্টর গুলো আছে, সবগুলোতেই আমাদের স্টুডেন্টসরা কিন্তু খুব সুনামের সাথে গত 15 বছর ধরে তারা এই সুযোগগুলো পাচ্ছে, তারা চাকরি করছে। আর এটা আমরা খুব গর্ববোধ করি। তারা বিদেশেও যাচ্ছে, বিদেশেও সব জায়গায় কিন্তু তারা এখন প্লেসমেন্ট পাচ্ছে। এই জন্য আমরা প্লেসমেন্ট সেলকে আমরা রেগুলার আমরা আপডেট করে থাকি, যে পুরো বিশ্বে যে ধরনের স্কোপ গুলো ডেভেলপ করছে সেটাকে আমরা তুলে ধরি তাদের সামনে। আমরা ক্যাম্পাসিং এর ব্যবস্থা করি। আমাদের একটা ডেডিকেটেড ফেসবুক পেজ রয়েছে, যেখানে আমরা সমস্ত রকম সেখানে আমরা আপডেটেশন দিই। আমরা স্টুডেন্টদের আমরা গ্রুমিং ক্লাস বা কি করে ইন্টারভিউ ফেস করতে হয় এই ধরনের ট্রেনিংও দেওয়া হয়। কারণ কি এটা বিশাল বড় যে এত কিছু করার পরে, এই 3 বছর বা 4 বছরের যে কোর্সগুলো রয়েছে এগুলো করার পরে তাদের কি সুযোগ রয়েছে। এখন দেখুন, অনেকেই সবাই চায় যে আমি এমবিবিএস এ যাবো। ডেফিনেটলি এমবিবিএস সিট অনেকটাই লিমিটেড, কিন্তু তারপরে কিন্তু তার সুযোগটা বন্ধ হচ্ছে না। তারা কিন্তু এই সমস্ত কোর্সগুলো নিয়ে ভাবতে পারে, কারণ এখানে একটা বিশাল চাকরির সুযোগ রয়েছে। আর কোর্সগুলো পড়তে কিন্তু অনেক বছর লাগছে না, 3 বছর কি 4 বছর, তারপরে কিন্তু তারা কিন্তু এই সুযোগটা পেয়ে যায়, যেটা কিন্তু অন্য কোনো কোর্সে নেই। আর এই কোর্সগুলো আমার পরেও আমরা করে যে খুব মানে যে আমাদের যে কোর্সগুলো ফিসগুলো এগুলো খুবই নমিনাল। তো এই সুযোগগুলো ছাত্রছাত্রীদের কাছে রয়েছে, তার জন্য তারা খুব কম সময়ের মধ্যে পড়াশোনা করে কিন্তু প্রতিষ্ঠিত হতে পারছে। আর প্লাস একটা ব্যাপার রয়েছে যে আমি কিছুদিন আগেও ঢাকাতে গেছিলাম, একটা প্রেস কনফারেন্স করলাম, ওখানে এই প্রশ্নটা আসলো যে আপনাদের ডিগ্রিগুলো কি মান্যতা প্রাপ্ত। ডেফিনেটলি আমাদের যে ডিগ্রিগুলো যারা সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, প্লাস প্রত্যেকটা কোর্সের এগেনস্টে যে লিডিং যে অ্যাক্রেডিটেশন অথরিটি বলুন তাদের দ্বারা মান্যতা প্রাপ্ত। যেরকম আমাদের এইআরবি কোর্স, রেডিওথেরাপি কোর্সটাকে মান্যতা প্রাপ্ত দেয়, আইএসআরটি আছে, আইএপি আছে, লিডিং যে অর্গানাইজেশন গুলো, খালি আমাদের ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি না, আমাদের লিডিং অর্গানাইজেশন গুলো তাদের কিন্তু সার্টিফাই করেছে। যেমন আপনারা জানেন যে এমবিবিএস করলে এনএমসি পারমিশন লাগে, এরকম ব্যাপারটা রয়েছে, নার্সিং কাউন্সিলের পারমিশন আমাদের রয়েছে। তো এই কোয়ালিটিটা কিন্তু আমরা মেনটেন করি, প্লাস আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল বডি দ্বারা রিকগনাইজড আমাদের যে কোর্সেস গুলো আছে। তার জন্য এটা মান্যতা প্রাপ্ত স্টুডেন্টরা এই কোয়ালিটিটা তারা পাচ্ছে। তারা যখন অ্যাপ্লাই করছে অ্যাব্রডে গিয়ে বিভিন্ন অর্গানাইজেশন, তারা কিন্তু এই কোয়ালিটিটা সেখানটা কিন্তু ম্যাচ আপ করছে, যার থেকে যারা কোয়ালিটি ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে এসছে। তো এই সুযোগ সুবিধাটা কিন্তু আমরা দিয়ে থাকি। আমরা খুব গর্বের সাথে বলতে পারি যে ছাত্রছাত্রীরা এই সুযোগগুলো পাচ্ছে, তারা বিদেশে যাচ্ছে, আমাদের খুব গর্ব হচ্ছে যে তারা ইনফ্যাক্ট এর জন্য যেটা ডক্টর চট্টোপাধ্যায় বললেন যে বাইরে থেকেও স্টুডেন্ট কিন্তু অ্যাব্রড থেকেও স্টুডেন্ট কিন্তু পড়তে আসছে। আমাদের তো 17টা স্টেট থেকে স্টুডেন্ট আছেই, প্লাস এখন অ্যাব্রড থেকেও স্টুডেন্ট কিন্তু এই কোর্সগুলো পড়তে আসছে। কারণ এই কোর্সগুলো যেখানে পুরো ভারতবর্ষে আপনি যদি কম্পেয়ার করেন, যেখানে কোর্সগুলোতে প্রচুর টাকা খরচা হয়,
সেখানে তো এই কোর্সগুলো আমাদের খুবই নমিনাল কোর্স ফিজে পড়ানো, যাতে কেউ এই কোর্সগুলোর জন্য না পড়তে পারে। এটা আমরা ত্রিপুরা সরকারের কাছে সত্যি ধন্যবাদ যে ওনারা কিন্তু এখনো 2009 যে কোর্স ফিস ছিল 2024 সেই একই কোর্স ফিস রয়েছে। মানে এটা মানে কোনোভাবে কিছু মানে আমরা চেঞ্জ করি যাতে টাকাটা কোনো বাধা না হয়ে দাঁড়ায়, আর ছাত্রছাত্রীরা কিন্তু সুযোগ পায়। এমন না যে আমি একটা রিমোট স্টেটে আছি বলে আমি সুযোগ পাবো না, এটা যেন না হতে পারে। তার জন্য এটা আমরা রাউন্ড বাই চেষ্টা করি এই সুযোগটা দেওয়ার। আমি আশা করছি যে আগামী দিনে আমরা আরো এই সুযোগ সুবিধাগুলো দিতে পারবো, যেভাবে হেলথ কেয়ার আরো ডেভেলপ করছে, হেলথ কেয়ারের পলিসিগুলো আসছে, স্টার্ট আপ আসছে, এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট আসছে, মানুষ চাইছে হেলথ কেয়ারের সাথে যুক্ত হতে, কিন্তু হেলথে কোনো রিসেশন নেই, মানুষ চিকিৎসা করাবি। তার জন্য এখানে সুযোগ, এখানে স্কিল ম্যান পাওয়ারের অভাব, সে স্কিল বললে 50 lakhs অফ টেকনোলজিজ রিকোয়ার্ড। তো এটা একটা বিশাল বড় চাহিদার জায়গা। আমরা আশা করবো যে আগামী দিনে আরো এই সুযোগটা ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরবো। ঠিক ডাক্তারবাবু, আমরা এখানে যে জিনিসটা লক্ষ্য করতে পারি যে আমরা অনেক সময় দেখতে পাই যে পত্রপত্রিকাতে বা বিভিন্ন চ্যানেলও দেখা যায় অনেক জায়গাতেই স্টুডেন্টরা যাচ্ছে কিন্তু তার কোনো বৈধ রেজিস্ট্রেশন নেই, ঠকছে এখান থেকে। এখানে যাওয়াটা মানে এই ধরনের আপনি যে কথাটা বললেন যে একদম নিশ্চয় দুশ্চিন্তার কোনো বিষয় নেই, গভর্নমেন্টও এখানে রিকগনিশন রয়েছে, পাশাপাশি বিভিন্ন এই লেভেলের যে অর্গানাইজেশনগুলি রয়েছে সেখানকার অ্যাক্রিডিটেশন রয়েছে। তার মানে এখানে একটা বিশাল একটা চিন্তামুক্ত একটা পরিবেশে একদমই এখানে পড়াশোনার একটা এবং নিজের রাজ্যে পড়াশোনার একটা বিশেষ সুযোগ রয়েছে। পাশাপাশি যারা বহির্রাজ্য থেকে বিভিন্ন মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা দেখছে তারাও কিন্তু একটা সুযোগ এখানে নিতে পারে, অবশ্যই অবশ্যই এই একটা বিশেষ সুযোগ নিতে পারে। ডাক্তার, এর পরবর্তী বিষয় যেটা আমরা আসছি, আপনি একটা বিষয় বলছিলেন, আমি এই জিনিসটাতে একটু আবার ধরতে যাই, প্লেসমেন্টের সাথে যেটা একদম ওতপ্রোতভাবে জড়িত গ্রুমিং, আপনারা সেটা কিভাবে করে থাকেন যদি আমি দেখুন, গ্রুমিং ক্লাসটা আমরা রেগুলার সেশনে করে থাকি। আমাদের প্রত্যেকটা সেশনে আমাদের একটা গ্র্যান্ড ভাইবার মতো ব্যবস্থা করা থাকে, প্লাস আমরা প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমরা গ্রুমিং ক্লাসটাকে ইনকর্পোরেট করতে থাকি, যেহেতু যখন তুমি ভাইবা তুমি যখন ফেস করবে তুমি কি স্ট্যান্ডার্ডে কথা বলবে। আমরা কমিউনিকেশন ক্লাস আমরা অ্যারেঞ্জ করি, আমাদের একটা কলেজে ল্যাঙ্গুয়েজ ল্যাব রয়েছে, প্লাস আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল বডি দ্বারা হেলথ কেয়ার কমিউনিকেশনের উপরে আমরা কোর্স করাই, যাতে তুমি হেলথ কেয়ার যখন তুমি আসবে তখন তুমি কমিউনিকেশনটা কিভাবে করবে। কিন্তু এগুলো আজকাল দেখুন প্রেজেন্টেবিলিটির অনেক কথা, আজকাল কর্পোরেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টর বলুন, আপনি কিভাবে পেশেন্টকে ডিল করছেন, আপনি পেশেন্টের সাথে কিভাবে কথা বলছেন, তার উপরে কিন্তু আপনার রিক্রুটমেন্টটা ডিপেন্ড করবে। গভর্নমেন্ট সেক্টরেও কিন্তু এখন সেই ধরনের লোককে রিক্রুট করছে যে ভালো করে প্রেজেন্টেবিলিটি হতে পারবে বা ভালো কথা বলতে পারবে, পেশেন্ট পার্টিকে ডিল করতে পারবে। তো আমরা কিন্তু আমাদের রুটিনের মধ্যে কিন্তু এই ক্লাসগুলোকে আমরা ইনকর্পোরেট করেছি। আমরা চেষ্টা করি যে রাউন্ড দ্য ইয়ার এই ধরনের ক্লাস হয়ে থাকবো, আমরা টিচাররা নেয়, বাইরে থেকে আমরা লোক নিয়ে আসি যারা এই কাজটা করে থাকে, আমাদের রেগুলার ওয়ার্কশপ হয়, সেমিনার হয়, যাতে ওরা বুঝতে পারে যে কি ধরনের হেলথ কেয়ার সেক্টরে কি ধরনের চাহিদা ডেভেলপ করছে, কি করে আমরা ইন্টারভিউ সেশনগুলোকে ফেস করবো, কি স্কিল তারা চাইছে। এগুলো কিন্তু তাদের কাছে আমরা কলেজ লেভেলে সেগুলো ধরার চেষ্টা করি। প্লাস আমরা ট্রেনিং ইন্টার্নশিপে গিয়েও ওরা কিন্তু বুঝতে পারছে যে জবে যখন যাবো আমরা কি ধরনের সার্কামস্ট্যান্সেস ফেস করতে হবে। এই ধরনের আমরা রোটেশনটা করাই বলেই আজকে তাদের ছাত্রছাত্রীরা কিন্তু আজকে খুব সুনামের সাথে কিন্তু বিদেশেও দেশেও বিভিন্ন রাজ্যেও বিভিন্ন নামি দামি অর্গানাইজেশনে তারা যুক্ত হতে পেরেছে। এটা আমরা খুব গর্বের সাথে বলি আমরা এটা। শুভবাবু, এবার আপনার কাছে আসবো। অনেকগুলি বিষয় ইতিমধ্যেই জানা হলো, যা হয়তো জানা ছিল না, খুঁটিনাটি অনেক বিষয়, বা দর্শক যারা রয়েছেন, আমি শুরুতেই যে কথাটা বলেছিলাম যে আপনারা কিছুটা সময় আমাদের সঙ্গে থাকুন, হয়তো আপনাদের অনেক দুশ্চিন্তা সমাধান এখান থেকে আসতে পারে। তারপরেও যখন উল্লেখযোগ্য সফলতাগুলি শুনবে আরো কিছুটা হয়তো উৎসাহ মানুষের মধ্যে আসবে যে আমি কেন এত সুযোগ থাকতে বহির্রাজ্যে যাব, যেখানে সন্তান যাওয়া মানে বাড়তি একটা হেডেক কিন্তু অভিভাবকদের থেকে যায়। তো আমি আপনার কাছ থেকে এই টিপসের কিছু উল্লেখযোগ্য সফলতা সম্পর্কে জানতে চাই। যদি এই পার্টিকুলার টপিকটা নিয়ে আমরা আলোচনা করি যে সফলতা অর্থাৎ অ্যাচিভমেন্ট অফ টিপস যদি আমরা বলি, তো আমরা 2024-এ আমরা বলছি টিপস ইন 15 years of academic excellence। তার মানে আমরা 15 বছর ধরে যে কর্মযোগ্য চালিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত, তার যে ফলাফল হিসেবে কোথায় কোথায় স্টুডেন্টরা প্লেসড হচ্ছে তার ব্যাপারটা আপনারা তো সৌরভ স্যারের কাছ থেকে শুনলেনই। তো এইখানে যদি আমরা বলি তো একটার পর একটা কাজ কিন্তু আমাদেরকে করতে হয়েছে। প্রথম থেকে 2009 থেকে আমরা যখন পথ চলা শুরু করেছি, আমরা জিরো থেকে শুরু করেছি। তো সেইখানে প্রথমেই যেটা আমাদের অ্যাচিভমেন্টের জায়গাটা সেটা হচ্ছে ত্রিপুরা ইনস্টিটিউট, ত্রিপুরা ইউনিভার্সিটি, যেটা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তার একটা মান্যতা প্রাপ্ত, যেটা নিয়ে আমরা আমাদের পথ চলা শুরু করেছিলাম। যে দেখুন অনেক জায়গায় অনেক ধরনের কোর্স পড়ানো হয়, তার মান্যতাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। অন্যান্য স্টেটে আপনি দেখবেন খুব নামকরা ইউনিভার্সিটি না হলেও তার যে কোর্স ফি, এখানকার কোর্স ফি থেকে প্রায় 2 times কি 3 times।
তো সেই জায়গাটা দাঁড়িয়ে যদি একটা মিনিমাম একটা কোর্স ফিতে এরকম সেন্ট্রাল ইউনিভার্সিটির মনে কোনো একটা ইউনিভার্সিটি থেকে সেই কোর্সগুলোকে করা যায়, তার ওয়েটেজ অনেক বেশি। অন্যান্য জায়গায় যখন তারা চাকরি করতে যাবে তার ওয়েটেজ অনেক বেশি থাকে। তো এই জায়গা দিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম। তারপর আস্তে আস্তে যে সমস্ত কোর্সগুলো আমরা চালিয়েছি, দেখা গেছে কি প্রত্যেকটা কোর্সের জন্য একটা স্পেসিফিক কিছু গভর্নিং বডি আছে যাদের সার্টিফিকেশন আমাদের খুব প্রয়োজন। যেমন ধরুন নার্সিং কোর্স যদি চালান তার আইএনসি সার্টিফিকেশন লাগে, টিএনসি সার্টিফিকেশন লাগে, যেহেতু ত্রিপুরায় এটা আমরা করছি। তো তারপরে প্যারামেডিক্যাল কোর্সগুলোর মধ্যে যদি আসেন তাহলে আরটি যে কোর্সটা আছে বিএমআরটি, সেই কোর্সটা চালাতে গেলে AERB অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড এই তার সার্টিফিকেশন ছাড়া এই কোর্স চালানোই যায় না। ISRT সার্টিফিকেশন লাগে অন্যান্য বিএমআরআইটি কোর্সের জন্য, ফিজিওথেরাপির জন্য IAP সার্টিফিকেশন লাগে। তো এইগুলো আমরা একে একে অ্যাচিভ করেছি, যার ফলে এই কোর্সগুলো পড়ে যে সমস্ত স্টুডেন্টরা এখান থেকে পাস আউট হয়ে বেরোবে তাদের চাকরির জন্য সিকিউর থাকে, তাদের পড়াশুনো, তাদের যে সার্টিফিকেটটা পেলো সেগুলো যেন সিকিউর থাকে, সেফ অ্যান্ড সিকিউর থাকে। তাদের এই মানে যে ডিগ্রিটা তারা পেয়েছে সেই নিয়ে তাদের বৈধতা থাকে, সেই নিয়ে কোনো প্রশ্ন যেন না ওঠে। ঠিক। তো এইগুলো ছাড়াও আপনি যদি বলেন যে একাডেমিক কোলাবোরেশন, যেটা স্যার একটু আগে বললেন, যে বিভিন্ন ধরনের হসপিটালের সাথে আমরা একাডেমিক কোলাবোরেশন করতে পেরেছি। অনেক অন্তত +10+ হসপিটাল বলুন বা লিডিং হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজেস যারা আছে তাদের সাথে আমরা একাডেমিক কোলাবোরেশনে অলরেডি চলে এসেছি। এছাড়াও আমাদের একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ড মেনে আমাদের ক্লাসগুলো মেনটেন করতে হয়, যার জন্য কেননা আমাদের ISO রয়েছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। ISO এটা করতে গেলে আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড মেনে কাজ করতে হবে। সেই ISO সার্টিফিকেশন আমরা পেয়েছি, IAOর একটা সার্টিফিকেশন আমরা পেয়েছি। তো এই ধরনের মান্যতাগুলো যখন আপনি পাবেন, ন্যাচারালি আপনার একটা ওয়েটেজ তো ডেফিনেটলি বাড়ে, এটা আমাদের অ্যাচিভমেন্টের মধ্যেই পড়ে। এছাড়াও আপনি শুনেছেন স্যার বলছিলেন যে স্কিল ডেভেলপমেন্ট, যে স্কিলের ইন্ডিয়ান স্কিল যে ডেভেলপমেন্টাল অর্গানাইজেশনের সঙ্গে যে কাজগুলো হচ্ছে, সেখান থেকে স্টুডেন্ট আমাদের এখান থেকে জাপানে যাচ্ছে। আচ্ছা। তো এই যে সুযোগ তারা পাচ্ছে, অন্যান্য স্টুডেন্ট ভবিষ্যতে আরো সুযোগ পাবে। তো এইগুলোকে আমরা অ্যাচিভমেন্টের মধ্যে বলতে পারি। এছাড়াও কিছুদিন আগে আমরা আমাদের কলেজ থেকে কিছু স্টুডেন্ট অপারেশন থিয়েটার টেকনোলজি থেকে এইমস দিল্লিতে একটা সেমিনার ছিল, একটা কনফারেন্স ছিল। তো সেই কনফারেন্সে তারা ফার্স্ট প্রাইজ পেয়ে এসছে। এটা একটা খুব উল্লেখযোগ্য একটা ঘটনা, যে সেখানে এইমস এর মতন জায়গাকার স্টুডেন্টের সঙ্গেও তারা কম্পিট করেছে, করে ফার্স্ট প্রাইজ তারা নিয়ে এসছে। তো এগুলো ন্যাচারালি ইটস আ ম্যাটার অফ প্রেস্টিজ প্রত্যেকের কাছে এটা একটা। তো এছাড়াও ধরুন এখানে নিউ কোর্সেস আমরা চালু করতে পেরেছি, নতুন নতুন কিছু ইউজি কোর্স আমরা চালু করতে পেরেছি গত বছর থেকে, তার আগের বছর থেকে একটা কোর্স, তারপরে আরো দুটো কোর্স, এবছর আরো একটা নার্সিং কোর্স আমরা চালু করতে পেরেছি আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে। পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে আমরা 2 বছর ধরে আমাদের এখানে মাস্টার ডিগ্রি কোর্স চলছে আরো 5টা। আগে তো আমরা চালাচ্ছিলামই MSc নার্সিং, এছাড়াও প্যারামেডিক্যালে আরো 5টা মাস্টার ডিগ্রি কোর্স একসাথে চালু হয়েছে। এগুলো আমরা অবশ্যই অ্যাচিভমেন্টের মধ্যে বলবো। এছাড়াও আপনাকে বলে রাখি যে স্টার্টআপ ইন্ডিয়ার একটা পার্ট হচ্ছে আমাদের এখানে ত্রিপুরা স্টার্টআপ সেল। তো এই ত্রিপুরা স্টার্টআপ সেলের সাথে আমরা কিন্তু আমাদেরকে ওরা কোলাবোরেশন করে আমরা কিন্তু স্টার্টআপ ত্রিপুরার সাথে কোলাবোরেশন এসে আমরা NGIN একটা সেন্টার আমাদের এখানে করা হয়েছে। তো এটা একটা খুব এখনকার দিনে রিসার্চ যে পার্টটা আসছে, এই যে স্টার্টআপের জন্য যে ইন্ডিয়া গভর্নমেন্ট খুব চিন্তা ভাবনা করছেন, এতে স্টুডেন্টরা আলটিমেটলি লাভ। তাদের যে একটা স্টার্টআপ প্রজেক্টের জন্য আগে কোনো ফান্ডিং ছিল না, তো এই ফান্ডিং এর জন্য সত্যি স্টার্টআপ প্রজেক্টগুলো চালাতে অনেক অসুবিধা হতো, কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট এখন অনেক বেশি সাহায্য করছে স্টুডেন্টদের থেকে এই স্টার্টআপ প্রজেক্টগুলো এসে যাতে আলটিমেটলি তারা ফান্ডিং পায়, তারা যাতে এই রিসার্চগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। তো সেই একটা সেল কিন্তু আমাদের কলেজে এখন প্রতিস্থাপন করা হয়েছে। তো এইগুলো আমরা অবশ্যই অ্যাচিভমেন্টের মধ্যে বলবো। এছাড়াও আরো কিছু বলি যে আমাদের যে ল্যাবরেটরিজ গুলো রয়েছে, প্রতি বছর আমরা চাই সেগুলো যাতে আরো অনেক বেশি করে ইকুইপড হোক, মডার্নাইজড হোক, যার জন্য প্রতি বছর আমরা ভালো ভালো ইনস্ট্রুমেন্ট নিয়ে আসি। এবছর এই মুহূর্তে আমাদের দু এক সপ্তাহ হলো আর কি, আমাদের এখানে কিন্তু ডিজিটাল এক্সরে স্টার্ট হয়ে যাচ্ছে। তো ডিজিটাল স্যার বলেছেন যে যেখানে ল্যাবরেটরিজ যেগুলো আমাদের এখানে আছে এগুলো ওয়েল ইকুইপড, মডার্নাইজড, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের ওপিডিও রয়েছে, আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, যেখানে পেশেন্টরা বাইরে থেকে এসে বিনা পয়সায় আমাদের এখানে চিকিৎসা করাতে পারে।
সেক্ষেত্রে এই যে এক্স রে যখন চালু হলো, ডিজিটাল এক্স রে চালু হলো, তো ন্যাচারালি আমরা চাইবো এটাকেও আস্তে আস্তে আমরা যাতে ওপিডির মধ্যে আসতে পারি, সমস্ত ধরনের মানুষ যাতে এই ধরনের সুযোগটা নিতে পারে। এখানে ফিজিওথেরাপির যে ল্যাবরেটরি রয়েছে সেখানে আমাদের ওপিডি চলে, এবং খুব উল্লেখযোগ্যভাবে এখানে আরো অনেক কিছু স্পেসিফিক ইনস্ট্রুমেন্ট এসছে যেগুলো ভীষণ দরকারি এবং পেশেন্ট ট্রিটমেন্টের জন্য এগুলো খুব জরুরি। যেমন ইএমজি মেশিন, তারপরে নার্ভ স্টিমুলেটর মেশিন, এইগুলো খুব দরকার। যেমন ধরুন একটা স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্ট যদি আসে, সেখানে অ্যাম্বুলেটর ট্রেনিং উইথ সাপোর্টেড বেল্ট, এই ধরনের কিন্তু ট্রিটমেন্ট খুব বড় বড় হসপিটালে এগুলো দেওয়া হয়। সেই জিনিস কিন্তু আমাদের এখানেও সেই সুযোগগুলো রয়েছে, শুধু স্টুডেন্টদের জন্য নয়, স্টুডেন্টদের শেখার জন্য নয়, আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, বাইরে থেকে কোনো স্টুডেন্ট যদি কোনো পেশেন্ট যদি আমাদের এখানে এসে ট্রিটমেন্ট করাতে চান, ট্রিটমেন্ট করাতে পারেন, এবং অলরেডি আমাদের এখানে ট্রিটমেন্ট চলছে। আমরা এমনও দেখেছি, আমরা খুব গর্বের সাথে সব জায়গায় বলি, এমনও অনেক পেশেন্টকে দেখেছি যারা কিন্তু হুইল চেয়ারে করে এসছেন, কিন্তু এখানে ফিজিওথেরাপি ট্রিটমেন্টের পরে তারা কিন্তু আলটিমেটলি অ্যাটলিস্ট ক্রাচ নিয়ে হেঁটে হেঁটে নিজের পায়ে হেঁটে এখান থেকে বেরিয়েছেন প্যারালাইজড পেশেন্ট। তো এইগুলো অবশ্যই আমাদের সাকসেস তো আমরা বলবোই। এছাড়া আরো অনেক ল্যাবরেটরিতে অনেক অনেক ধরনের ইকুইপমেন্ট আমাদের ঢুকছে, যেমন ইলেকট্রোলাইট অ্যানালাইজার রয়েছে, তারপরে আমরা এখানে আমাদের যে হেমাটোলজি ল্যাবরেটরি রয়েছে সেখানে ইএসআই অ্যানালাইজার এসছে, অটো অ্যানালাইজার এসছে। তো এই ধরনের ইকুইপমেন্ট গুলো থাকলে কি হয় যে আমাদের ট্রিটমেন্ট, নিউ ট্রিটমেন্ট মডালিটিস, আমরা যেহেতু মাস্টার ডিগ্রি স্টার্ট করেছি, সুতরাং স্টুডেন্টদেরকে নতুন নতুন মডালিটিস গুলোকে আমাদের শেখাতে হবে। আমরা যতটা পারি আমরা ডেফিনেটলি শেখাবো। এছাড়াও স্যার বলছেন, নিশ্চয়ই আপনি শুনেছেন যে অনেক হসপিটালের সাথে আমাদের কোলাবোরেশন রয়েছে। হ্যাঁ, তো যার ফলে কি হয়, আমরা স্টুডেন্টদেরকে বলি তোমরা এখান থেকে একটুখানি বাইরে যাও, বাইরে গিয়ে এখানে যা যা শেখার তো তোমরা শিখে ফেললে। এছাড়াও যে আরো কিছু মডার্নাইজড ইকুইপমেন্ট বিভিন্ন হসপিটালে ইউজ হচ্ছে, সেগুলোও তোমরা যাতে কাজ করতে পারো, হাতে কলমে তোমরা যখন শিখতে পারো। আমরা কিন্তু জানেন, কথা প্রসঙ্গে বলি, আমরা কিন্তু হেলথ ক্যাম্প করি। আচ্ছা, হেলথ ক্যাম্প করি এই কারণেই, দুটো উদ্দেশ্য। এক হচ্ছে স্টুডেন্টদের রেগুলার একটা হ্যান্ডস অন ট্রেনিং হচ্ছে এর মাধ্যমে, দ্বিতীয়ত তারা পেশেন্ট ডিল করতে শিখছে, একসঙ্গে অনেক পেশেন্ট, এবং তাতে করে কিন্তু আলটিমেটলি মানুষের উপকার হচ্ছে। এটা কিন্তু হেলথ ক্যাম্পের জন্য কোনো পয়সা কড়ি লাগে না। আমরা কোনো একটা পার্টিকুলার জায়গায় গিয়ে ফিজিওথেরাপি, অপটোমেট্রি, হেমাটোলজি এবং নিউট্রিশন এরকম ধরনের হেলথ ক্যাম্প আমরা করে থাকি। তো এই ধরনের, তার ফলে কি হয়, এই হেলথ ক্যাম্পের সময় যদি কারোর দেখা যায় যে বিপিএল ক্যাটাগরি যে সমস্ত পেশেন্টরা রয়েছেন, তাদের যদি চশমার দরকার হয়, তাদের যদি ফিজিওথেরাপি এইডস এর কোনো রকম দরকার হয়, আমরা কিন্তু বিনা পয়সায় সেগুলো দিয়ে থাকি। তো এই ধরনের জিনিসগুলোকেও আমরা অ্যাচিভমেন্টের মধ্যেই ধরবো। তো টিপস পথ চলা শুরু করেছিল, আমরা যার জন্য বারবার বলি যে এই সময়টা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা এটাকে 15 ইয়ার্স অফ একাডেমিক এক্সেলেন্স বলছি। আর আরেকটা ব্যাপার যেটা স্যারের সঙ্গে একটু আগে আলোচনা হচ্ছিল, যে আমরা তো সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে, যাতে বিভিন্ন জায়গায় প্লেস করা যায়, ভালো ভালো জায়গায় ট্রেনিং এ পাঠানো যায়। কিন্তু তার জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তাদেরকে গ্রুম করা। যে প্রশ্নটা আপনি একটু আগে করলেন, তাদেরকে গ্রুম করা, যে থ্রু আউট দ্য ইয়ার এই কিন্তু আমরা এই চেষ্টাটা চালিয়ে যাই। এটার জন্য যেটা আমাদের ওতপ্রোতভাবে জড়িত, যে পার্টিকুলার সেক্টরে যারা রয়েছেন তাদের হেল্প। আমাদের এখানে কিন্তু যে সমস্ত আমাদের যেহেতু পিপিপি মডেল ইনস্টিটিউট, আপনি প্রথম থেকেই শুনছেন যে হসপিটালের থেকে যে সমস্ত হেল্পগুলো আমাদের দরকার, সেটা আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট আমাদের করে থাকেন। যার জন্য আমাদের আইজিএম হসপিটাল, জিবি হসপিটাল, মানে এজিএমসি মেডিকেল কলেজ যেটা, তারপরে ক্যান্সার হসপিটাল, সমস্ত জায়গায় কিন্তু আমাদের ক্লাস হয়, স্টুডেন্টরা গিয়ে সেখানে ক্লাস করতে পারে, হসপিটালে একটা এক্সপোজার তারা পায়। এছাড়াও আরো রিনাউন্ড ডক্টরদের আমরা কিন্তু বাইরে থেকেও নিয়ে আসি, যেহেতু এখানে মাস্টার ডিগ্রি চলছে, আমরা বাইরে থেকেও নিয়ে আসি, অনেক সময় অফলাইনের জন্য নিয়ে আসি, অনলাইনেও তারা ক্লাস নেন। তার ফলে কি হয় যে এইগুলোকে আমরা কিন্তু অ্যাচিভমেন্টের মধ্যেই ধরি, কারণ তারা খুব খুশি খুশি ভাবেই কিন্তু আমাদের এখানে আসেন, এখানে এসে তারা ক্লাস নেন, কিছুদিনের জন্য ক্লাস নেন, তারপর আবার চলে যান। তার ফলে কি হয়, স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশনের জন্য বাইরের জগতের সঙ্গে স্টুডেন্টদেরকে কোপ আপ করাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের এখানে একটা অপারেশন থিয়েটার রয়েছে। আমাদের ন্যাচারালি অপারেশন থিয়েটার বুঝতেই পারছেন যে ওটি টেকনোলজি যখন চলছে, তাই অপারেশন থিয়েটারে গিয়ে কাজ করতে হবে। এর জন্য তারা আইজিএম হসপিটালে যায়, তারা জিবিতে যায়। কিন্তু একটা হসপিটালে যখন স্টুডেন্ট এক্সপোজ হচ্ছে প্রথমে,
তার আগে তাকে জানতে হবে যে পরিবেশটা কেমন, হসপিটালের পরিবেশটা, ওটির পরিবেশটা কেমন। একটা পেশেন্ট যদি, একটা স্টুডেন্ট যদি হঠাৎ করে গিয়ে দেখে একটা অপারেশন হচ্ছে, প্রথমে সে ঘাবড়ে যাবে। এরকম আগে অনেক হয়েছে যে একজন দুজন পেশেন্ট স্টুডেন্ট হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। তো এই পুরো জায়গাটা সেট আপটার সঙ্গে সে পরিচিতই নয়, যার জন্য কি হয় আমরা কিন্তু আমাদের এখানে একটা সিমুলেটর ওটি আমরা এখানে তৈরি করেছি, যেখানে ওটি টেবিল রয়েছে, ওটি লাইট রয়েছে। ইট ইজ অ্যাবসলিউটলি আ সিমুলেটেড ম্যাটার, মানে একটা ডামি ওটি যেটাকে বলে আর কি, যে ওটিটা ঢুকে গিয়ে কেমন হয় সেটা দেখতে, অ্যাটলিস্ট সেটা দেখে যাচ্ছে। ওটিদের মিনিমাম যে রিকোয়ারমেন্ট গুলো থাকে একটা অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট, এই কোর্সটা যদি তারা যাবে, টেকনোলজিস্টের হাতে কি কি ধরনের মিনিমাম ইকুইপমেন্ট থাকবে, সেই ইকুইপমেন্ট গুলো নিয়ে আমরা তাদেরকে প্র্যাকটিস করাই, যাতে হঠাৎ করে গিয়ে তারা অবাক হয়ে না যায়। তো সেরকম ভাবেই এই গ্রুমিং ব্যাপারটা, আমরা স্যার বললেন যে গ্রুমিং ক্লাস কিন্তু আমাদের প্রথম থেকে থাকে, প্রথম থেকে রাখা হয়ে থাকে, এবং ক্লাস রেগুলার ক্লাস পিরিয়ডের মধ্যে সেটা ধরে রুটিনের মধ্যে। কারণ তাদেরকে জানতে হবে যে আমাকে কিভাবে গ্রুমড হতে হবে, একটা হসপিটালে তার বিহেভিয়ার কেমন হবে, তার হাঁটাচলা কেমন হবে। কারণ প্রফেশনাল কোর্সে যদি তাকে টিকে থাকতে হয়, এইগুলো ছাড়া টিকে থাকা কিন্তু খুব মুশকিল। তো এইগুলো যেমন ওতপ্রোতভাবে আমরা গভর্নমেন্টের থেকেও ত্রিপুরা, আমরা অত্যন্ত ভাগ্যবান এবং আমরা থ্যাঙ্কফুল টু ত্রিপুরা গভর্নমেন্ট, যে তারা যখনই কোনো ক্লাসের ব্যাপারে বা এই সমস্ত ব্যাপারে যখন আমরা গভর্নমেন্টের কাছে যাই, তারা আমাদের যথেষ্ট সাহায্য করেন। এবং অ্যাট দ্য সেম টাইম যে এই গ্রুমিং ক্লাসগুলোর জন্য আমরা যখন বাইরে থেকে কাউকে নিয়ে আসি, যে তারা যে শিখিয়ে যান, তাদের উপর আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এইভাবে আমরা যাতে আরো বেশি করে স্টুডেন্টদের পাশে থাকতে পারি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। রিসেন্টলি আমি এটাকে একটু বলবো যে রিসেন্টলি আমাদের একটা খুব গর্বের বিষয়, যে রিসেন্টলি আমাদের একটা ইন্ডিয়া স্কিলস কম্পিটিশন 2024 অর্গানাইজ হয়েছে দিল্লি থেকে, সেখানে আমাদের স্টুডেন্ট সেখানে মেডেল অফ এক্সেলেন্স পেয়েছে। তো এই কোয়ালিটি অফ এডুকেশন সে পাচ্ছে বলে কিন্তু ওই লেভেলে গিয়ে কম্পিট করছে, সে ত্রিপুরাতে টপ গোল্ড পেয়েছে, সে ওখানে গিয়ে কম্পিট করে মেডেল অফ এক্সেলেন্স পেয়েছে। এটা আমাদের খুব গর্বের বিষয়। তো এই ধরনের কোয়ালিটি, এই এনভায়রনমেন্ট পাচ্ছে, যেটা ডক্টর চট্টোপাধ্যায় বললেন, যে এই ধরনের কোয়ালিটি এনভায়রনমেন্ট পাচ্ছে বলেই কিন্তু আজকে ওই লেভেলে গিয়ে কম্পিট করে কিন্তু সেখান থেকে মেডেল পাচ্ছে। এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। এই জাপানে যাচ্ছে স্টুডেন্টসরা, কিন্তু সেটা কিন্তু সেই ধরনের এনভায়রনমেন্ট সে পাচ্ছে যে আমি অ্যাব্রডে গিয়েও আমি নিজেকে এস্টাবলিশ করতে পারবো। তো এই ধরনের এনভায়রনমেন্ট আমাদের কলেজ লেভেলে দেওয়া হয়, যাতে ওখানে গিয়ে তারা কিন্তু এটাকে ফেস করতে পারে। একদম শেষের দিকে কিন্তু আমরা অনুষ্ঠানে চলে এসেছি। অনেকগুলি বিষয় জানলাম এবং দর্শকরা হয়তো অনেক বিষয় পরিষ্কার হয়ে গেছে ইতিমধ্যেই। তারপরেও শেষ যে প্রশ্নটা আমি দুজনের কাছ থেকেই জানতে চাইব, টিপসকেই কেন বেছে নেবে? অবশ্যই এটা একটা বিশাল প্রশ্ন, যে কেন টিপসকে। তো বুঝতেই পারছেন যে এরকম প্রচুর প্রতিষ্ঠান রয়েছে যেখানে বিভিন্ন রকম কোর্স পড়ানো হয়, কিন্তু টিপস হচ্ছে এক্সক্লুসিভলি এমন একটা প্রতিষ্ঠান, আপনি যদি কম্পেয়ার করেন, যেখানে একমাত্র এই প্যারামেডিক্যাল, অ্যালাইড হেলথ কেয়ার, নার্সিং নিয়ে ডিল করা হয়। এরা কিন্তু অন্য কোনো বিষয়ে ডিল করি না। তো বুঝতেই পারছেন যে আজকাল তো স্পেশালাইজেশনের যুগ। আমরা যখন আজকাল ওটিও করাচ্ছি, তো আমি নিউরো ওটিতে আমি নিউরোলজি ওটি করাবো, অর্থ ওটিতে অর্থ ওটি করাবো, আমি স্পেশালাইজ করে যাবো আজকাল। তো ব্যাপারটা ঠিক ওরকমই, যে স্পেশালাইজেশনে সবসময় একটা ইম্পর্টেন্স থাকে। তো যেখানে টিপস আজকে গত 15 বছর ধরে এই ধরনের একটা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করছে ইন দ্য ফিল্ড অফ হেলথ কেয়ার, অ্যালাইড হেলথ কেয়ার এন্ড নার্সিং। তো এখানে একটা বিশ্বাসযোগ্যতার একটা ডেফিনেটলি একটা এসছে, তারা একটা বিশ্বাস ডেভেলপ করেছে। আর খালি রাজ্যে নয়, দেশে নয়, বিদেশেও তারা খুব ভরসা করতে পারে যে এই ইনস্টিটিউট থেকে যেমন কোয়ালিটি অফ যে স্টুডেন্টটা আসছে, এটা একটা কোয়ালিটি স্টুডেন্ট, যেটা আমরা ব্র্যান্ডকে বিশ্বাস করি। তো এই ব্র্যান্ড হয়ে উঠেছে টিপস এখন বিভিন্ন হেলথ কেয়ার সেক্টরে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন কি আপনি কর্পোরেট সেক্টর বলুন। তো এই একটা বিশাল বড় একটা অ্যাডভান্টেজ, যেখানে এক্সক্লুসিভলি সেখানে একটা এমন একটা ইনস্টিটিউট থেকে আসছে যার অলরেডি ইনহাউস এতগুলো ল্যাবস রয়েছে, হসপিটালস টাই আপ রয়েছে, দেশে মোর দেন 200 হসপিটালস টাই আপ রয়েছে, রিনাউন্ড টিচিং ইনস্টিটিউশনের সঙ্গে তার কোলাবোরেশন রয়েছে, যারা নামি দামি সংস্থা যাকে বলা হচ্ছে। তার থেকে খালি তারা এখন ট্রেনিং করতে যাচ্ছেন, ওখান থেকে টিচার্সরা ক্লাসও নিচ্ছে, তাদের অ্যাব্রোডে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তো এই ধরনের, তার জন্যই তারা টিপসকে বেছে নেওয়ার একটা বিশাল বড় একটা সুযোগ তাদের কাছে রয়েছে। তো এটা ভাববার ব্যাপার নেই যে আমার এমবিবিএস হলো, আমার রাস্তা বন্ধ হয়ে গেল। তো তারা কিন্তু এইসব নিয়েই ভাবতে পারে। আর যেটা আমরা মুখে বলছি সেটা তারা বিশ্বাস না করে, তাহলে গুগল হয়েছে, ইজিলি সার্চ করলে বুঝতে পারবে যে এই ধরনের কোর্সের কি চাহিদা রয়েছে, আর আমাদের রাজ্যে বা টিপসে কি ধরনের পরিবেশ পড়ানো হয় সেটা তারা এসেও দেখতে পারবে। তো এই একটা সুবিধা টিপসের ক্ষেত্রে রয়েছে। এবার আমি ডক্টর চন্দ্রবাবু বলবো বাকিটাও। মানে এখানে আরেকটা কথা ব্যাপার, যে এখানে ছাত্রছাত্রী যারা আছেন, রাজ্যে যারা আছেন, তাদেরকে একটা জিনিস ভাবার দরকার, যে আমি বাইরে যাব কেন? মানে আমার তো যাওয়ার কোনো একটা যুক্তি থাকবে। আমি যদি প্যারামেডিক্যাল কোর্স নিয়েই পড়তে চাই, আমি জানি না অন্য কোনো কোর্স যেগুলো আমাদের এখানে হয় না তারা কি করবেন আমি জানি না, কিন্তু আমাদের এখানে যে সমস্ত কোর্সগুলো রয়েছে
সেগুলোর জন্য আমি কেন বাইরে যাব? নাম্বার ওয়ান, আমি বলি এটার একটা মিনিমাম কোর্স ফি। ডক্টর দত্ত একটু আগে বলছিলেন যে 2009 সাল থেকে কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত কোর্স ফি বাড়াইনি। এটার কারণটাই হচ্ছে যে ত্রিপুরা সরকার চাইছেন যে যাতে করে বেশি ছাত্রছাত্রীদের সুযোগ দেওয়া যায়। যেহেতু আমরা পিপিপি মডেলের ইনস্টিটিউট, আমাদের কোনো কিছু করতে গেলে গভর্নমেন্টের সাহায্য ছাড়া, মানে গভর্নমেন্টের সাথে মিটিং ছাড়া এটা করা সম্ভব না। তো সুতরাং একটা মিনিমাম কোর্স ফি, বাইরের স্টেটে পড়তে গেলে কোর্স ফি আপনি যে গুগল সার্চ করে দেখবেন আমাদের এখানে যা কোর্স ফি, আর বাইরের যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে সামান্য কোনো একটা ইউনিভার্সিটির মধ্যেও যদি পড়াশোনা করে তার কোর্স ফি কম করে 2 থেকে 3 গুণ। তো এই কোর্স ফি যেখানে কম, বাড়ির কাছে, হ্যাঁ বাড়ির কাছে হওয়ার কিন্তু একটা অত্যন্ত সুযোগ সুবিধা একটা থেকে যায়। এই কারণেই আমি ধরে নিলাম সে আগরতলার ছেলে মেয়ে নয়, সে হয়তো অন্য রাজ্যের অন্য কোনো একটা জেলার কোনো ছেলে বা মেয়ে, তো হঠাৎ করে এখানে আগরতলা এসে পড়াশোনা করছে, কিন্তু হঠাৎ করে তার বাড়িতে কোনো একটা এমার্জেন্সি হলো, তাকে বাড়িতে যেতে হলো। অন্য স্টেট থেকে এখানে আসা আর আগরতলা থেকে সেখানে যাওয়া অনেক বেশি সহজ, থাকা খাওয়া এখানে অনেক বেশি চিপ দ্যান আদার স্টেটস। তো সবকিছু সুযোগ সুবিধা, এবং যে সমস্ত সুযোগ সুবিধা আমরা করে দিচ্ছি এতক্ষণ পর্যন্ত যে সমস্ত আলোচনাগুলো করলাম, যে সবকিছু সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও আমি কেন বাইরের স্টেটে যাব? হ্যাঁ, কারোর যদি একটা টার্গেট থেকে থাকে যে হ্যাঁ আমি বাইরের স্টেটে গিয়েই পড়বো, সেটা আমি বলছি না, কিন্তু সুযোগ সুবিধা যেগুলো রয়েছে, গভর্নমেন্টের যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, আমি জানি না অন্য স্টেটে কি আছে, অন্য কোনো ইউনিভার্সিটিতে আছে কিনা, যে জয়েন্টের থ্রু দিয়ে যদি কেউ আসে তার 50% কোর্স ফি মুকুব করে দেওয়া হচ্ছে, শুধুমাত্র 50% কোর্স ফি দিয়ে পড়ছে। সেটা কোথায় পাবে আমাদের সত্যি সেটা জানা নেই। এছাড়াও যদি মনে করুন কোনো গরিব ঘর থেকে কোনো স্টুডেন্টরা আসছে, সেখানে এসসি এসটি ওবিসি মাইনরিটি এই সমস্ত কমিশন রয়েছে, সেখান থেকে তারা স্টাইপেন্ডও পেতে পারে। এমন অনেক ক্ষেত্রে দেখেছি আমরা, স্টুডেন্টরা হয়তো 80 to 90% কোর্স ফি তার রিটার্ন পেয়ে গেছে। সেই সুযোগ সুবিধাগুলো রয়েছে বিপিএল ক্যাটাগরির জন্য, বিপিএল ক্যাটাগরি যে সমস্ত যারা রয়েছেন আর কি, তাদেরকে অ্যাপ্লাই করতে হয়, তার কিছু ক্রাইটেরিয়া থাকে। তো এই সুযোগ সুবিধাগুলো রয়েছে। এবং আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমাদের প্রতি বছরই এরকম কিছু ক্যান্ডিডেট থাকেন যারা কিন্তু অন্য কোনো লোকের কথায় অন্য স্টেটে গিয়ে পড়াশোনা করেছে, সেখানে গিয়ে প্রতারিত হয়েছে, একটা বছর নষ্ট হয়েছে, টাকা পয়সা নষ্ট হয়েছে, আলটিমেটলি কিন্তু টিপসে এসেই পড়াশোনা করছে। তো এই সুযোগ, এই একটা বছর নষ্ট, পড়াশোনা নষ্ট শুধুমাত্র বাইরের স্টেটের হাতছানিতে না গিয়ে, যেখানে সুযোগ সুবিধা রয়েছে পড়াশোনাটা করো, পড়াশোনা করার পরে এক্সপোজারের জন্য তুমি বাইরের স্টেটে যাও, সেই সুযোগটাও তো আমরা এখানে করেই দিচ্ছি। যে অন্যান্য মানে ভারতবর্ষের 200+ হসপিটালের সঙ্গে আমরা টাই আপ, আমরা সবসময় চাই এখানে যে স্টেটের মধ্যে যে সমস্ত হসপিটাল রয়েছে সেখানে তাদের রেগুলার ক্লাস চলছে। এছাড়াও আদার এক্সপোজারের জন্য তারা বাইরে যাক, স্টেটের বাইরে গিয়ে তারা পড়াশোনা করে আসুক, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে এই যে মাস্টার ডিগ্রি কোর্সগুলো খোলা আছে, আগে মাস্টার ডিগ্রি পড়ার জন্য বাইরে স্টেটে যেতে হতো, এখন তো আমাদের এখানে মাস্টার ডিগ্রিও স্টার্ট হয়ে গেছে। তার জন্য খরচা বেঁচেছে, তার পরিশ্রম বেঁচেছে। অকারণে এই জায়গাটাই আমার প্রশ্ন, যে আমি বাইরের স্টেটে যাব কেন, যেখানে আমার এখানে টিপস আমাকে এতটা সুযোগ করে দিয়েছে, যেখানে গভর্নমেন্টের সঙ্গে থেকে টিপস মানে যেহেতু মানে জয়েন্ট ভেঞ্চার উইথ গভর্নমেন্ট অফ ত্রিপুরা, তো অবশ্যই আগে এইটাকে বেছে নেওয়া উচিত। এবং তার জন্য আমাদের সঙ্গে আলোচনা করার দরজা সবসময় খোলা রয়েছে। যে কোনো সময় আপনারা আমাদের কলেজে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবারও আমি ওয়েবসাইট বলছি www.tipsindia.co.in। যে কোনো দিন যে কোনো সময় আমাদের কলেজে আপনারা আসতে পারেন, কারণ সিইং ইজ দ্য বিলিভিং। আপনি নিজের চোখে যা দেখবেন সেটাই বিশ্বাস করবেন। ঠিক, ব্যাপারটা হচ্ছে কোশ্চেনটা এরকম আছে, হোয়াই নট টিপস, হোয়াই টিপস না হয়ে হোয়াই নট টিপস, এটা হচ্ছে মেইন এখন প্রশ্ন কেন নয়। ঠিক, দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনেছেন। শুরুতেই যেটা বলেছিলাম যে আমাদের সাফ কথার আজকের যে বিষয়টা অত্যন্ত এই সময়ের জন্য প্রাসঙ্গিক, প্রতিটা বিষয় আমরা প্রাসঙ্গিক রাখি, কিন্তু এই মুহূর্তে দ্বাদশের পর যে দুশ্চিন্তা মাথায় থাকে, বিশেষ করে অভিভাবকদের, ছাত্রছাত্রীদের থেকেও অভিভাবকদের যে দুশ্চিন্তা মাথায় থাকে, বলছিলাম যে আধ ঘন্টা সময় আমাদের সঙ্গে বা কিছুটা সময় আমাদের সঙ্গে থাকুন, অনেকটা দুশ্চিন্তা হয়তো আপনাদের হালকা হয়ে যাবে। আশা করি কিছুটা হলেও হালকা হয়েছে, এবং যে বিশ্বাস, যে কথাগুলির মাধ্যমে অনেকটা হয়তো বিশ্বাস আপনাদের মধ্যে জেগেছে যে না, এখানে থেকে পড়াশোনা করলেই হয়তো আমার সন্তানের ভবিষ্যৎটা একটা ভালো জায়গায় যেতে পারে। যেটা বলেছিলেন স্বরূপবাবু যে চাকরি অভাব নেই, প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, এবং শুধু প্রয়োজন যোগ্য ব্যক্তিত্বের। সেই যোগ্যতাটা কিন্তু এখান থেকে টিপস থেকে তৈরি করা হয়, এবং তারপরে জব আপনাকে
হয়তো খুঁজবে। এই কথাগুলি বলে আরো একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি হেডলাইন্স ত্রিপুরার তরফ থেকে। আপনারা এসেছেন এবং ঠিক এই সময়টাতে এতগুলি মূল্যবান পরামর্শ আপনারা দিয়েছেন। দুজনকে আরো একবার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আমাদের আজকের সাফ কথা অনুষ্ঠানের এই পর্ব এখানে শেষ করছি। সকলকে নমস্কার।